স্মৃতি পিৎজা খেতে ভীষণই পছন্দ করে, তাই সে শ্বশুরবাড়িতে যাওয়ার পরও সারাক্ষণ শুধু পিৎজাই খায়। কিন্তু শুধুমাত্র পিৎজা খেয়ে সে নিজের ট্যালেন্ট নষ্ট করেনি। সে যেমন পিৎজা খেতে ভালোবাসে, ঠিক তার থেকে বেশি পিৎজা বানিয়ে বিক্রি করতে পছন্দ করে। তাই শ্বশুরবাড়িতে যাওয়ার পর সে নিজের জন্য পিৎজা পার্লার খোলে। তার হাতের বানানো চিকেন পিৎজা, মাটন পিৎজা, চিজ লোডেড ভেজ পিৎজা, সসেজ পিৎজা ইত্যাদি পিৎজার স্বাদ এতটাই ভালো হওয়ায় সারা শহরে তার পিৎজা পার্লারের নাম ছড়িয়ে পড়ে। এভাবে পিৎজা বিক্রি করে করে স্মৃতি এখন অনেক বড়লোক হয়ে যায়। সে তার শ্বশুরবাড়ির পরিবার এবং বাপের বাড়ির পরিবারের জন্য অনেক কিছুই করে। এখন তাদের কাছে বড় বাড়ি আছে, গাড়ি আছে, দামি দামি গহনাগাটি, আরো অনেক সম্পত্তি আছে। তাদের জীবনে এখন কোনো কিছুরই অভাব নেই। মিতা, আজকে আমার শরীরটা খুব খারাপ, কিন্তু আজকে আমার পিৎজা পার্লারে অনেক কাস্টমার আসবে। আমার মনে হয় না আমি দোকানে গিয়ে আজকে পিৎজা বানাতে পারবো, কারণ আমি খাট থেকে নামতেই পারছি না। তাই তুমি বরঞ্চ আজকে আমার জায়গায় দোকানে চলে যাও। দোকানে গিয়ে গরম গরম পিৎজা বানিয়ে বিক্রি করে এসো, কারণ আমি তোমাকে আমার থেকে ভালো পিৎজা বানানো শিখিয়ে দিয়েছি। না না বৌদি, আমি আজকে কিছুতেই তোমার পিৎজা পার্লারে যেতে পারবো না, কারণ আজকে আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের পরীক্ষা। আর আমি যদি পরীক্ষা না দিই তাহলে আমি কিন্তু পুরো ফেল করে যাব। কি, তুমি পরীক্ষা নিয়ে চিন্তা করছো? আমাকে হাসিও না প্লিজ। কেউ আজকালকার দিনে পড়াশোনা করে বড়লোক হতে পারে না। এই দেখো, যেমন আমি মাত্র 12 পাস করেছি, কিন্তু এখন মাস গেলে পিৎজা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছি আর তোমাদের সংসার চালাচ্ছি। সুতরাং বেশি পড়াশোনা করে লাভ নেই। তুমি আমার মতোই পিৎজা বিক্রি করা শিখে নাও, কারণ তোমাকেও তো আমার সঙ্গে আমার ব্যবসাটা চালাতে হবে। কথাটা তুমি ভুল কিছু বলনি। তুমি তো বেশি দূর পড়াশোনা করনি, আর আমারও পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না, কারণ আমার যখন যা দরকার হয় তুমি তো আমাকে টাকা দিয়ে কিনে দাও। ঠিক আছে, তাহলে আমি পরীক্ষা না দিয়ে পিৎজা পার্লারে চলে যাচ্ছি। এই তো বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলছো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার পিৎজা পার্লারে অনেক সেলিব্রিটি পিৎজা খেতে আসবে, তাই ওনাদের সাথে ফটো তুলতে হবে। এমনকি আজকে পিৎজা বিক্রি করে যা টাকা রোজগার হবে সব তুমি নিয়ে নেবে। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করবে, কোনো অসুবিধা নেই। এরকম কথা শুনে মিতা খুবই খুশি হয়। এমনকি স্মৃতি তার ননদের হাতে 10,000 টাকা দেয়, যার ফলে মিতা আনন্দে লাফাতে শুরু করে। আর সেদিনের মতো মিতা কিছুতেই পরীক্ষা দিতে যায় না, বরঞ্চ সে তার বৌদির পার্লারে পিৎজা বিক্রি করতে চলে যায়। সেখানে গিয়ে মিতা তার বৌদির মতো গরম গরম পিৎজা বানায়। কিছুক্ষণের মধ্যেই সেই পিৎজা পার্লারে অনেক অনেক কাস্টমার চলে আসে। এমনকি বেশ কয়েকজন সেলিব্রিটিও সেখানে পিৎজা খেতে আসে। ওয়াও, আজকে আমি কত টাকা রোজগার করলাম, তার সাথে আমি কত ভালো বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে ফটো তুলেছি। আমি আজকে ভীষণ খুশি। ভালোই হয়েছে পরীক্ষাটা দিতে যাইনি। পরীক্ষা দিতে গেলে এত হাজার হাজার টাকা রোজগার করতে পারতাম না। ভাগ্যিস বৌদি আমাকে পিৎজা বানানো শিখিয়েছিল। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে যখন স্মৃতি প্রথম শ্বশুর বাড়িতে আসে, তখন সে সবাইকে অনেক ভালো ভালো পিৎজা বানিয়ে খাওয়ায়। এমনকি সে নিজেও প্রত্যেকদিন পিৎজা খায়। একদিন যখন স্মৃতি রান্নাঘরে গিয়ে চিকেন পিৎজা এবং মাটন চিজ পিৎজা বানায়, তখন বৌমা, কালকে তুমি যে পিৎজাগুলো বানিয়ে আমার বান্ধবীদের খাইয়েছিলে ওদের খুব ভালো লেগেছে, তাই ওরা তোমার জন্য অনেক অনেক পিৎজার অর্ডার দিয়েছে। ওদের বাড়িতে কি সব অনুষ্ঠান আছে, তাই ওরা চাই তুমি ওদেরকে পিৎজা বানিয়ে দাও। কিন্তু মা, আমি তো ঘরোয়া পিৎজা বানাতে পারি। আমি কোনোদিনও ভাবিনি এরকম পিৎজা বানানোর অর্ডার পাবো, আর আমি পিৎজা বানিয়ে বিক্রি করব। কারণ পিৎজাগুলো যদি খেতে ভালো না হয় তখন কি হবে? তুমি এত চিন্তা করছো কেন? তুমি পিৎজা বানাবে আর খারাপ হবে, এটা হতেই পারে না। তুমি তো এমনিতেই প্রত্যেকদিন নিজের খাওয়ার জন্য বেশি বেশি করে পিৎজা বানাও, সুতরাং এখন নিজেও পিৎজা খাবে আর বাইরের লোককেও পিৎজা বানিয়ে দেবে। ঠিক আছে মা, তাই হবে। এমনিতেও আমি প্রত্যেকদিন পিৎজা বানাই বলে আমাদের সংসারের অনেক টাকা খরচা হয়ে যায়, তাই বাইরে আমি পিৎজা বানিয়ে বিক্রি করলে অনেক টাকা ইনকাম করতে পারবো। এভাবেই শাশুড়ি মায়ের কথা শুনে স্মৃতি সেদিন থেকে পিৎজা বিক্রি করার ব্যবসা শুরু করে। আর ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে যথারীতি তার পিৎজা ব্যবসা অনেক উন্নতি লাভ করে। সে নিজের উপার্জন করা টাকা দিয়ে বাড়ি, গাড়ি, গহনাগাটি ইত্যাদি করে ফেলে। একদিন, মা, আমি ব্যাংক থেকে একটা লোন নিয়েছি, কারণ আমি নিজের জন্য একটা পিৎজা পার্লার বানাবো। সবাইকে বাড়ি বাড়ি পিৎজা ডেলিভারি দেওয়ার থেকে নিজের একটা পিৎজা পার্লার খুলে নেওয়া অনেক ভালো। সেখানে অনেক কাস্টমার এসে আমার পিৎজা খেতে পারবে, কারণ আমি যখন আমার পিৎজা বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তখন কিন্তু সবাই আমার লোকেশন জানতে চায়, কিন্তু আমি তো কিছুই বলতে পারি না। ঠিক আছে বৌমা, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আর বলছি শোনো না, এখন তোমাদের সংসারে টাকা পয়সার কোনো অভাব নেই, তাই আমি তোমার শ্বশুর মশাইকে কষ্ট করে বাইরে গিয়ে কাজ করতে বারণ করেছি, কারণ তুমি যে টাকা রোজগার করে নিয়ে আসছো সেটাই আমাদের জন্য বেশি। খুব ভালো করেছেন। বেচারা বয়স্ক শ্বশুর মশাই কেন বাইরে কাজ করতে যাবে? আমি এখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করছি। আপনারা পায়ের উপর পা তুলে বসে আরাম করুন, আমার কোনো অসুবিধা নেই। এমনকি আমি আপনার ছেলেকেও আর বাইরে কাজ করতে যেতে দেব না। আমি একা হাতে যা টাকা রোজগার করব তাতে তো আর অন্য কারোর রোজগার করার কোনো দরকার নেই। স্মৃতির মুখে এরকম কথা শুনে সবাই খুবই খুশি হয়। সেদিন থেকে সত্যি সত্যি স্মৃতির স্বামী এবং শ্বশুর মশাই কাজ করা বন্ধ করে দেয়। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে স্মৃতি শহরের নামকরা বড়লোকেদের মধ্যে একজন হয়ে ওঠে। বর্তমান সময়ে মিতাও তার বৌদির পিৎজা ব্যবসার সঙ্গে যুক্ত হয়। যাক বাবা, আমি এবার পিৎজা পার্লার বন্ধ করে বাড়ির দিকে যাই। বৌদিকে ফোন করে বলে দিয়েছি আজকে আমি অনেক টাকা ইনকাম করেছি, তাই আমার আর কোনো চিন্তা নেই। এই ভেবে মিতা আনন্দিত হয়ে বাড়িতে আসে।
কিরে মিতা, সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করলি না কেন? আর কখন কলেজ থেকে বাড়ি চলে এলি আমি তো জানতেই পারলাম না। এসেই বৌদির ঘরে ঢুকে পড়েছিস। আরে মা, আমি পরীক্ষা দিতে গেলে তারপর তো তোমার সঙ্গে দেখা করব। আমি আজকে কলেজে পরীক্ষা দিতে যাইনি, আমি তো ইয়ার ড্রপ করে দিয়েছি। তোর লজ্জা করে না? তোর বৌদি মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসছে, তোর পড়াশোনার পেছনে টাকা খরচা করছে, আর তুই আজকে পরীক্ষা দিতে গেলি না, আবার সেটা বড় মুখ করে বলছিস। বৌমা, তুমি কিন্তু ওর আবদার ডাকবে না, কারণ ও খুব খারাপ হয়ে যাচ্ছে। বৌদিকে একদম ফালতু কথা বলবে না মা। আর হ্যাঁ, বৌদি আমাকে পরীক্ষা দিতে যেতে বারণ করেছে, কারণ আজকে বৌদির শরীর খারাপ ছিল। তাই আমি বৌদির হয়ে পিৎজা পার্লারে গিয়ে পিৎজা বিক্রি করে এসেছি, অনেক অনেক টাকা রোজগারও করে নিয়ে এসেছি। আমি আর পড়াশোনা করব না, কাল থেকে আমি বৌদির সঙ্গে রোজ পিৎজা পার্লারে যাব আর পিৎজার ব্যবসা করব। বৌমা, তুমি আমার মেয়েকে পরীক্ষা দিতে যেতে বারণ করেছো? আমি ভাবতেও পারছি না তুমি আমার মেয়ের ভবিষ্যৎ এরকম ভাবে অন্ধকারে ঠেলে দিলে। অন্ধকারে ঠেলে দেওয়ার কি আছে? আজকে আপনার মেয়ে নিজে হাতে পিৎজা বানিয়ে বিক্রি করে 50,000 টাকা রোজগার করে নিয়ে এসেছে মাত্র একদিনে। অন্যদিকে সবাই পড়াশোনা করে চাকরি করে মাস গেলে 50,000 টাকা রোজগার করতে পারে কিনা সন্দেহ। তাই নিজের মেয়ের উপর গর্ব করুন। আমি সবই মানছি, কিন্তু তাই বলে পরীক্ষা ড্রপ করে দেবে? একটা বেসিক এডুকেশন তো দরকার। বন্দনা দেবীর কথা শুনি স্মৃতি কিংবা মিতা কোনো রকম ভাবে পাত্তা দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন তারা সবাই বাড়িতেও বেশি বেশি করে পিৎজা খায়। আর এখন ননদ বৌদি দুজনে মিলে পিৎজা পার্লার চালাতে থাকে। তারা এত টাকা রোজগার করে যে সবসময় তারা টাকার উপর শুয়ে থাকে। একদিন স্মৃতি তাড়াতাড়ি পিৎজা পার্লার থেকে ফিরে এসে বাড়ির সবার জন্য চিকেন পিৎজা এবং মাটন পিৎজা বানায়, কারণ আজকে স্মৃতির জন্মদিন। কি ব্যাপার বৌমা, তুমি আজকে মাত্র এত অল্প অল্প পিৎজা বানাচ্ছ কেন? তুমি তো প্রত্যেক বছর তোমার জন্মদিনের দিন অনেক বেশি পিৎজা তৈরি করো, আর অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদেরকে ফ্রিতে পিৎজা খাইয়ে আসো। এবছর যাবে না? না মা, এই বছর থেকে বন্ধ করে দিয়েছি। বেকার বেকার ওই গরিবগুলোকে পিৎজা খাইয়ে কোনো লাভ নেই। বরঞ্চ ওই পিৎজাগুলো আমি দোকানে বিক্রি করে এসেছি, তাতে আমার অনেক টাকা ইনকাম হয়ে গেছে। আর আপনি কোন মুখে এত কথা বলেন? আমি এত টাকা রোজগার করে নিয়ে আসছি বলে আপনি রাজ ঐশ্বর্য নিয়ে বসে আছেন। সুতরাং গরিবদের উপর দয়া দেখানো বন্ধ করুন। বৌমা, তুমি এরকম কথা বলতে পারলে? সেদিন প্রথমবার বৌমার মুখে এরকম কথা শুনি বন্দনা দেবীর ভীষণই খারাপ লাগে, কিন্তু স্মৃতি কিছু মনে করে না। কিছুক্ষণের মধ্যে স্মৃতি তার আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের জন্য অনেক রকমের পিৎজা বানিয়ে ফেলে। এভাবেই সবাই মিলে স্মৃতির জন্মদিনের দিন পিৎজা খেতে খেতে আনন্দ করে। কিন্তু দিনের পর দিন স্মৃতির অহংকার যেন আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়, আর এখন সে তার পিৎজা পার্লারে প্রত্যেকটা পিৎজার দাম 100 টাকা করে বাড়িয়ে দেয়। তাই কাস্টমাররা যখন তার পিৎজা পার্লারে পিৎজা খেতে আসে তখন, কি ম্যাডাম, এই তো কিছুদিন আগে আমি আপনার দোকান থেকে মাটন চিজ পিৎজা খেয়ে গেলাম, তখন মাত্র 200 টাকা ছিল, আর এখন 350 টাকা হয়ে গেল। এরকম গলা কাটা দাম নেবেন না প্লিজ। এই শুনুন, আপনাকে যদি পিৎজা খেতে না হয় তাহলে আপনি চলে যান, কারণ অনেকেই আমার হাতে টেস্টি পিৎজা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই বেকার আপনার সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। এখন বাজারে জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে, তাই আমি পিৎজার দাম বাড়িয়ে দিয়েছি, আর 50 টাকা আলাদা জিএসটি। আপনার তো দেখছি ব্যবহার খুবই খারাপ হয়ে গেছে। কাস্টমারদের সাথে এত খারাপ ব্যবহার করবেন না, কেননা আমরা আপনার দোকানে পিৎজা খাই বলেই আপনার ব্যবসা চলে, বুঝেছেন? আমার দোকানে পিৎজা খেতে হবে না, আসুন এবার। স্মৃতি এই কথা বললে সেই কাস্টমারের ভীষণই খারাপ লাগে, তাই তখনই সেই কাস্টমার সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন স্মৃতির বাজে ব্যবহারের জন্য তার ব্যবসায় হঠাৎ করে ভাটা পড়ে, কারণ তার উদ্ধত্ত ব্যবহার, পিৎজার দাম বাড়ানো, এমনকি তার অহংকারজনক কথাবার্তা কেউ মেনে নিতে পারে না। কিন্তু তবুও স্মৃতির কিছু যায় আসে না। মাঝে মধ্যে স্মৃতি তার ননদকে পিৎজা পার্লারে নিয়ে আসে, আর মিতাও সেখানে এসে পিৎজা বানায়। এমনই একদিন, কি ব্যাপার বৌদি, তুমি তো আমাকে পিৎজা বানানোর জন্য 5000 টাকা দাও, কিন্তু আজকে কোনো টাকা দিলে না কেন? আমি কালকে থেকে তোমার দোকানে পিৎজা বানাতে আসবো না। আর এমনিও আমার বান্ধবীরা আমাকে অনেক খেপায়, কারণ আমি কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও পরীক্ষা দিতে যাইনি, তাই কেউ আমার সঙ্গে কথা বলে না। আমার এখন আর পিৎজার দোকানে আসতে ভালো লাগছে না বৌদি। হ্যাঁ, ভালো লাগবেই বা কেন? কিছুদিন আমার ঘাড়ে উঠে অনেকগুলো টাকা রোজগার করে নিয়েছে তো, তাই আর ভালো লাগছে না। যাও যাও, তোমাদের কাউকে আমার লাগবে না, আমি এমনিতেই অনেক বড় লোক। আর হ্যাঁ, তুমি যে এত পড়াশোনা করছো, আমি দেখবো তোমার পড়াশোনা করার জন্য কে টাকা দেয়, কারণ তোমার দাদা আর বাবা কিন্তু এখন বেকার, তোমার মাও বেকার, সবাই আমার উপর ভরসা করে বসে থাকে। বৌদির মুখে এরকম কথা শুনে মিতার খুব খারাপ লাগে, তাই মিতা কাঁদতে কাঁদতে তখনই বাড়িতে ফিরে যায় এবং নিজের মাকে সব ঘটনা জানায়। কিন্তু এতে বন্দনা দেবীরও দোষ থাকে, তাই সে চাইলেও বৌমাকে কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। কিন্তু একদিন স্মৃতি যখন পিৎজা পার্লারে যায় তখন তার পৃথিবী একেবারে উল্টে যায়, কারণ মিউনিসিপ্যালিটির লোকেরা এসে তার পিৎজা পার্লার ভেঙে দিতে শুরু করে। এ কি, আপনারা আমার দোকান ভেঙে দিচ্ছেন কেন? শুনুন, আমার কাছে একটা বড় মহাজন এসে কমপ্লেন করেছে যে আপনার হাজবেন্ড আর তার বাবা জুয়া খেলতে গিয়ে আপনার এই দোকানের পেপার ওই মহাজনের কাছে মর্গেজ রেখেছিল, কিন্তু এখনো তার টাকা শোধ করতে পারেনি। সেই জন্যই আমরা এই দোকান ভেঙে দিচ্ছি, কেননা এই জায়গাটা এখন মহাজনের হয়ে গেছে। এমন কথা শুনে স্মৃতি কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে যখন কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার স্বামী এবং শ্বশুর মশাইকে ব্যাপারটা জিজ্ঞাসা করে তখন তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাই স্মৃতি এখন কি করবে বুঝতে পারে না।
সে নিজের গহনা কাটি জায়গা জমি বিক্রি করে যা টাকা পায় তাই দিয়ে নতুন একটা পিৎজার দোকান খোলে। কিন্তু এসব ঘটনার ফলে স্মৃতি নিজের ভুল থেকে অনেক শিক্ষা পায়। তাই এখন সে নতুন পিৎজা পার্লার থেকে যা টাকা উপার্জন করে সবকিছুই সে জমিয়ে রাখে আর অন্যান্য ফালতু খরচ সে একেবারেই কমিয়ে দেয়। এমনকি এখন সে তার কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করে, কারণ সে বুঝতে পারে ভালো ব্যবহার না করলে কখনোই কোনো কাস্টমার